আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। অনেকগুলো ছোট ছোট খবর আছে, সবগুলোই বলবো, শেষ পর্যন্ত থাকবেন। প্রথমেই কথা বলছি, ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ব্যাপক প্রচারণা চলছে এবং মেইন মিডিয়াতেও এটা আসছে যে কে কে রাষ্ট্রপতি হতে পারেন। পরে খোঁজ নিয়ে জেনেছি যে ইউনূস সেন্টার থেকে খুব সুপরিকল্পিতভাবে এই প্রচারণাটা চালানো হচ্ছে যে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হবেন। ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি হবার একটা গোপন খায়েশ দীর্ঘদিন থেকে রয়ে গেছে এবং উম, গত বছরের জুন মাসে যখন তারেক রহমানের সাথে লন্ডনে ডক্টর ইউনূস গোপন একান্ত মিটিং করেছিলেন, তখন কিন্তু সেখানে এরকম একটা আলোচনা হয়েছিল এবং তারেক রহমানের পক্ষ থেকে বলা হয়েছিল যদি ডক্টর ইউনূস তখন শারীরিকভাবে মানসিকভাবে সক্ষম থাকেন তাহলে বিএনপি হয়তো তাকে রাষ্ট্রপতি বানানোর ব্যাপারে বিবেচনা করবে। কিন্তু আজকের বাস্তবতায় যখন বিএনপি 2/3 আসনে জয়লাভ করে ফেলেছে, তখন বিএনপি আর রাষ্ট্রপতি বানানোর জন্য ডক্টর ইউনূসের কথা ভাবছে না, বরং বিএনপির নিজস্ব ক্যান্ডিডেট আছে। বিএনপির তারেক রহমানও বলেছে যে আমাদের কি লোকের অভাব পড়েছে, এবং এই রাষ্ট্রপতি হবার দৌড়ে এগিয়ে আছেন মির্জা ফখরুল আলমগীর, তারপরে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু, ডক্টর মঈন খান। বেশ কয়েক মাস আগে শুনেছিলাম যে পঞ্চগড়ের আহ, সাবেক সাংসদ এবং সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিনও রাষ্ট্রপতি হবার দৌড়ে ছিলেন। কিন্তু এই মুহূর্তে ব্যারিস্টার জমির উদ্দিন কেমন আছেন বা আদৌ তিনি রাষ্ট্রপতি হবার জন্য বিবেচনায় আছেন কিনা সেটা বলতে পারছি না। কিন্তু এটা নিশ্চিত যে ডক্টর ইউনূস তার ইচ্ছে থাকা সত্ত্বেও বিএনপির বিবেচনায় রাষ্ট্রপতি হিসেবে নেই। এখন ডক্টর ইউনূস তো চলে যাবেন পরশুদিন শপথ গ্রহণ, মানে 17ই ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল 10টায় এমপিরা শপথ গ্রহণ করবেন, বিকাল 4টায় মন্ত্রিপরিষদ শপথ গ্রহণ করবেন। তো তারপরে তো ডক্টর ইউনূস আর প্রধান উপদেষ্টা থাকছেন না, তিনি কি করবেন? তিনি কি বাংলাদেশেই থাকবেন, দেশে যাওয়া আসার মধ্যে থাকবেন, নাকি তিনি বিদেশের কোনো আরেকটি দেশে সেটেল করার কথা ভাবছেন? তার পছন্দের দেশ ছিল ফ্রান্স। তিনি বেশ কয়েকবারই ফ্রান্সে থাকার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন খুব সম্প্রতি, কিন্তু ফ্রান্স সরকার তাকে থাকার ব্যাপারে রাজি হয়নি। সুতরাং তিনি এখন ইন্দোনেশিয়ার কথা ভাবছেন যে তিনি হয়তো ইন্দোনেশিয়ায় থাকবেন। জাপানের কথাও অনেকে বলছে। আর এগুলো একদম কিছু না হলে ইস্ট তিমুরে তার থাকার ইচ্ছে। সুতরাং রাষ্ট্রপতি তো দূরের কথা, তিনি দেশে থাকতে পারবেন কিনা এটা নিয়ে কথা হচ্ছে। আবার আজকে একটা খুব নির্ভরযোগ্য সূত্রে জানলাম যে খুব হয়তো কাল পরশুর মধ্যেই কোনো এক ব্যক্তি ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির মামলা করবেন। তিনি আহ, আদালতের কাছে এই মামলাটা করবেন। এখন আদালত এটা গ্রহণ করবে কিনা বা এটা দিয়ে নতুন করে কোনো জল ঘোলা হয় কিনা সেটা আমাদের একটা দেখার বিষয়। এটা যখন ডক্টর ইউনূসের ঘটনা, তখন উপদেষ্টাদের মধ্যে একটা চলে যাবার বিদায়ের সুর বেজে উঠেছে। তাদের চোখে মুখের দিকে আজকাল তাকানো যায় না, কেমন যেন একটা আতঙ্কের ভাব। আবার সাবেক যে উপদেষ্টা আসিফ মাহমুদ, তার দুর্নীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরে সোরে কথা উঠেছে। 11,000 কোটি টাকার নাকি তিনি দুর্নীতি করে কামিয়েছেন এবং সেই টাকা বিদেশে পাঠিয়েছেন এবং নিজে তিনি দুবাই যাবার জন্য চেষ্টা করছেন। তো এইসব কথাবার্তার মধ্যে এই তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে সংসদ গ্রহণে বিদেশ থেকে কোন কোন সরকার প্রধানরা আসবেন এটা নিয়েও কিন্তু অনেক আলোচনা হচ্ছে। আমরা শুনলাম যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি বাংলাদেশে আসবেন এবং সেই সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এটা আমরা শুনেছিলাম, কিন্তু বাই দিস টাইম ইট হ্যাজ বিন ক্লিয়ার যে মোদী সরকারি কাজে ব্যস্ত থাকবে, তিনি আসবেন না বা আসার কথা ভাবেনও নি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, তিনি এই সময়ে মিউনিক থাকবেন একটা সিকিউরিটি কনফারেন্সে যোগ দেওয়ার জন্য। সুতরাং তিনিও আসছেন না। ভারত থেকে আসছেন লোকসভার স্পিকার মিস্টার ওম বিড়লা। পাকিস্তান থেকে শেহবাজ শরীফ আসছেন না। পাকিস্তান থেকে আসছেন তাদের পররাষ্ট্রমন্ত্রী ও ডেপুটি প্রাইম মিনিস্টার ইশাক ডার, যিনি ইতিমধ্যে বাংলাদেশে অনেকবার এসেছেন। এবং আজকে জানা গেল যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সার্ক দেশভুক্ত যেসব পররাষ্ট্রমন্ত্রী আছেন তাদের কাছে
এই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য, যোগ দেবার জন্য আহ্বান জানানো হয়েছে। সুতরাং যে গতকাল যে গুজবটা ছড়ানো হয়েছিল যে একদম নরেন্দ্র মোদী আসবেন, শেহবাজ শরীফ আসবেন, সেটা আসলে হচ্ছে না। একটা কথা আমি নিজেও বলেছি যে তারেক রহমান যে বাংলাদেশে ফিরেছেন এই গত 25শে ডিসেম্বর, এবং এই যে নির্বাচনে তার নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছেন, এই সব কিছুর সাথেই নাকি শোনা যায় যে এর পেছনে ভারতের একটা ব্লেসিংস কাজ করছে। তিনি ফিরেছেন ভারতের সাথে আলোচনা করে, নির্বাচনেও ভারত তাকে অনেক সহায়তা করেছে বলে লোকমুখে শোনা যায়। কিন্তু বিএনপির রাজনৈতিক ধারা যদি আমরা বিবেচনা করি, তাহলে বিএনপি তো সারা জীবন ভারত বিরোধী রাজনীতি করেছে, বিএনপি তো প্রো পাকিস্তান রাজনীতি করেছে, বিএনপি এই দেশে জামাতি ইসলাম, রাজাকার এদের পুনর্বাসিত করেছে। সুতরাং এই জায়গাটায় হিসাবটা কেমন যেন গোলমেলে মনে হচ্ছে। এই হিসেবটা গোলমেলে এ কারণে আরো বেশি মনে হচ্ছে যে যদি ভারতের দিকে ঝুঁকে যায়, এবং সেক্ষেত্রে বাংলাদেশে যে অন্যান্য বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো অপারেট করছে তাদের ভূমিকা কি হবে, তাদের অবস্থান কি হবে। এমনিতেই আমি গতকাল বলেছি যে ভারত বাংলাদেশের সীমান্ত এলাকার 24টা সংসদীয় আসনে জামাত এবং তার জোট প্রার্থীরা জয়লাভ করেছে, যেটা ভারতের জন্য ডেফিনেটলি একটা উদ্বেগের বিষয়। কারণ তারা ইতিমধ্যে ভারতকে নিয়ে অনেক আপত্তিকর কথা বলছে। এই যে আসিফ মাহমুদ বলেছে যে নরেন্দ্র মোদী আসলে তারা শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করবে, কিন্তু নরেন্দ্র মোদীর মনে হয় যে খেয়ে আর কাজ নাই যে তিনি এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবে, এবং তিনি এই মুহূর্তে ভীষণ ব্যস্ত, এটাও সত্যি কথা। তো এই এই যে বলছিলাম যে বিদেশি গোয়েন্দা সংস্থা আছে তারা কি করবে, বিশেষ করে ভারত বিরোধী দেশগুলোর যে গোয়েন্দা সংস্থা এখানে অপারেট করছে, আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি। তারা সম্প্রতি ঠিক করেছে, তারা তো একটা হলো যে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে বাংলাদেশের মাটিতে আশ্রয় দেয়া হবে, এই একটা আশঙ্কা আছে। কারণ অতীতে বিএনপির নেতৃত্বাধীন সরকার এটি করেছে। কিন্তু অনেকে আবার বলছে যে যেহেতু তারেক যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আসছে, তিনি হয়তো ভারত বিরোধী তৎপরতাগুলোকে নিয়ন্ত্রণ করবেন। তো ভারত বিরোধী তৎপরতা অনেকভাবে হতে পারে। এখন যে খবরটা পেলাম সেটা হলো যে বাংলাদেশের থেকে ভারতে সাইবার অ্যাটাকের প্ল্যান করা হচ্ছে। এই বিদেশি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে এটা হচ্ছে। তো বিদেশি গোয়েন্দা সংস্থা নিজেদের দেশ থেকে কেন ভারতে সাইবার অ্যাটাক করবে না, কেন বাংলাদেশের মাটি থেকে এই সাইবার অ্যাটাকের প্ল্যান করা হচ্ছে? এর একটা কারণ হতে পারে যে কোনো দেশে সাইবার অ্যাটাক করার পরে ইমিডিয়েটলি আইডেন্টিফাইড হয় যে এটা কোন দেশের মাটি থেকে হয়েছে, কারা করেছে, এগুলো মোটামুটি ওরা আইডেন্টিফাই করে ফেলে। তো যখন ওটা আইডেন্টিফাই করবে তখন দেখবে যে এটা বাংলাদেশ থেকে অ্যাটাকটা হয়েছে, হয়তো বাংলাদেশের কোনো হ্যাকার গ্রুপকে তারা এই কাজে লাগাবে। তো এটা ভারত বিরোধী তৎপরতা, ভারতের বিরুদ্ধে নানা রকমের যুদ্ধের এটা কিন্তু একটা অংশ, এবং এটা খুবই অ্যালার্মিং একটা সিচুয়েশন যে বাংলাদেশের থেকে ভারতে সাইবার অ্যাটাক করা যেতে পারে। এছাড়া আরো কিছু খবর রয়েছে। আপনারা জানেন যে মন্ত্রী পরিষদ সচিবের মানে শেখ আব্দুর রশিদ যিনি সচিব ছিলেন তাকে সম্প্রতি নির্বাচনের পরে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে তিনি ব্যক্তিগতভাবে আবেদন করেছিলেন চলে যাওয়ার জন্য, এবং এই কারণে তাকে অব্যাহতি দিয়েছে। কিন্তু আমরা খোঁজ নিয়ে জেনেছি আসলে সেটি সত্যি নয়। তিনি সাতক্ষীরার 4টি আসন যেখানে জামাত জয়ী হয়েছে সেই নির্বাচনে সেই আসনে প্রশাসনকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিলেন জামাতের প্রার্থীকে জয়ী করার জন্য, এবং তিনি বারবার ফোন করে বলেছেন যে এটা ডক্টর ইনুস বলেছেন, ডক্টর ইনুসের অভিপ্রায়, এটা মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন এদের জিতাতে হবে। অর্থাৎ ইনুসকে ভাঙিয়ে তিনি সাতক্ষীরার 4টা আসনে তিনি প্রশাসনের ক্ষমতার অপব্যবহার করেছেন আর কি। তো এটি জানার পরে ডক্টর ইনুস বলেছেন না, তিনি এ ধরনের কোনো কথা বলেননি, এবং তারই পরিণতি স্বরূপ শেখ আব্দুর রশিদকে মন্ত্রী পরিষদ সচিব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে, এবং তিনি ছিলেন জামাতি, এবং তারপরে তার পরিবর্তে বর্তমানে যাকে মন্ত্রী পরিষদ সচিব করা হয়েছে তিনিও জামাতি রাজনৈতিক ধারার অনুসারী। বিএনপি ক্ষমতা নেবার পরে একটা প্রথম কাজ হবে এই যে সরকারি প্রশাসন তার জামাতিকরণ। কিন্তু প্রশ্ন থেকেই যায়, বিএনপি জামাতের বর্তমানে যে সম্পর্ক দেখছি, আজকেও বাংলাদেশে 3টি জায়গায় জামাতের নেতাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, সাতক্ষীরা, কুষ্টিয়া এবং সাতকানিয়ায়। বিভিন্ন জায়গায় এনসিপির নেতাকর্মীদের পিটানো হচ্ছে, এবং শিবিরকেও মোটামুটি পেটানো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম আজমের ছবি টানিয়ে সেখানে জুতা মারা হচ্ছে। এই সব হয়তো অনেকেই বলছে এগুলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া হওয়ার মতো।
এটা সিরিয়াস কিছু না? বিএনপি জামাত কি আসলেই দূরত্ব সৃষ্টি হয়েছে তাদের মধ্যে, নাকি এখনো মুদ্রার এক পিঠ এপিঠ ওপিঠ আছে? যদ্দূর বুঝি জামাত বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ, এক মায়ের দুই সন্তান। সুতরাং আমাদের কেয়ারফুলি অবজার্ভ করতে হবে। এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানোর মতো সময় আসেনি। পাশাপাশি আমরা তাকিয়ে থাকব কত দ্রুত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের জন্য তোড়জোড় চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সঙ্গে তার অনুগত লোকদের নিয়ে একটি মন্ত্রী পরিষদ গঠিত হবে। আর সেই সরকারের সঙ্গে ভারতের যে কেমন সম্পর্ক যাবে এটা মোটামুটি আন্দাজ করা যাচ্ছে। যখন তারেক রহমান সাহেব হঠাৎ করে বলে বসলেন তার মা খুব অসুস্থ, তিনি আসছেন না, সারা বাংলাদেশে অসুস্থতা নিয়ে সমালোচনা হচ্ছে। এই যে মায়ের বিপদ, বেগম খালেদা জিয়ার বিপদ, আর বিপদের দিনে তার একমাত্র সন্তান দেশের বাইরে, সমালোচনা যখন তুঙ্গে, তখন তারেক রহমান সাহেব বললেন ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে যে তার দেশে ফেরাটা কোনো অবস্থাতে তার একক সিদ্ধান্ত নয়, এখানে বহু পক্ষ জড়িত। মানুষজন হই হই রই রই করে উঠল, হায় হায়, এটা কি করে সম্ভব? কেন তিনি আসতে পারছেন না? তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনূস বাধা দিচ্ছেন, সেনাবাহিনী বাধা দিচ্ছে? কেউ বলছে ভারত বাধা দিচ্ছে, কেউ বলছে আমেরিকা চাচ্ছে না, আবার কেউ বলছে যে তিনি লন্ডনে যেভাবে আছেন সেখানে লন্ডনের যে পার্ট সেটা না চুকিয়ে তিনি সেখান থেকে আসতে পারবেন না, বাংলাদেশে তার সিকিউরিটি সমস্যা রয়েছে ইত্যাদি নানা বিষয়গুলো। এরই মধ্যে হঠাৎ করে হাদি হত্যাকাণ্ড ঘটলো, সারা বাংলাদেশ উত্তাল, একটা ইসলামিক রেভলিউশন, একটা নতুন রাষ্ট্র গঠন, তারপর বিপ্লবী সরকার গঠন নিয়ে নানা রকম কথাবার্তা যখন হচ্ছে এবং বিভিন্ন মহল থেকে যখন উস্কানি দেওয়া হচ্ছে, ঠিক সেই সময়টাতে তারেক রহমান নাটকীয়ভাবে ঘোষণা করলেন তিনি বাংলাদেশে আসবেন ডিসেম্বর মাসের 25 তারিখে। মুহূর্তের মধ্যে সব কিছু উলটপালট হয়ে গেল। সবাই যেটিকে আমরা কথ্য ভাষায় বলি টাসকি খেলো, সন্দেহ করলো, বলার চেষ্টা করলো যে না না, সে আসবে না, এটা কি করে সম্ভব, সে কি করে আসবে, আসুক না দেখি, তারপরে কথা হবে। কিন্তু তিনি এলেন, 25 তারিখে এলেন, বিস্ময়কর ভাবে তার প্রত্যাবর্তন হলো। আর সমালোচনা প্রিয় বাঙালি তারা বলার চেষ্টা করলেন যে তিনি যে এসেছেন এমনি এমনি এসেছেন, ভারত তাকে এনেছে। ভারতের সঙ্গে তিনি রীতিমতো গোপন যোগাযোগ করে তারপর ভারতীয় প্রোটেকশনে তিনি এসেছেন। মানুষের মুখের কথা বলার তো ট্যাক্স লাগে না বললেন, আর মানুষজন সেটা নিয়ে আরো এক দফা এগিয়ে গেল। অনেকে বলার চেষ্টা করলেন যে তিনি আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করবেন, তিনি নির্বাচনে জয়লাভ করার পরে খুব দ্রুত আরেকটি নির্বাচন দিয়ে অন্তর্ভুক্তিমূলক একটি নির্বাচন করবেন, যেটিকে ইনক্লুসিভ নির্বাচন বলা হয়, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা। বেশ সেভাবে চললো সমালোচনা, এবং তার মধ্যে আবার হঠাৎ করে জামাতের উত্থান, তারপর জামাত সম্পর্কে ভাই তারেক রহমান সাহেবের মানে জয়লাভ তো দূরের কথা, অনেকে বলার চেষ্টা করলেন যে তাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে দেওয়া হবে না, অনেকে বললেন যে তাকে লাথি দিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হবে, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, প্লেনে করে পাঠিয়ে দেওয়া হবে। তো এই জায়গাতে টানাটানি সমালোচনা সবকিছুর মধ্যে যে নির্বাচনটি হলো, সেখানে নির্বাচনে বিএনপির বিস্ময়কর বিজয় হলো। এটাকে কেউ কেউ ইঞ্জিনিয়ারিং বলার চেষ্টা করছেন, কেউ কেউ এটাকে ম্যাটিকুলার ডিজাইন বলার চেষ্টা করছেন, অনেকে ঠাট্টা করে তারেক রহমান সাহেবকে ইঞ্জিনিয়ার তারেক বলার চেষ্টা করছেন। হোয়াট এভার মেবি, তিনি বিজয়ী হয়েছেন। তার বিজয়ের যে ফলাফল এটি ঘোষণা করার আগেই জনাব নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, তাকে স্বাগত জানিয়েছেন। তিনি শপথ গ্রহণ করার আগেই ইন্টারন্যাশনাল টাইম ম্যাগাজিন তাকে নিয়ে আবার রিপোর্ট করেছে, এবং এইবার 180 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ আগেরবার টাইম ম্যাগাজিন যে রিপোর্ট করেছিল সেই রিপোর্টে তারেক রহমান সাহেবকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছিল। কিন্তু এইবার তাকে প্রভাবশালী, তিনি দক্ষিণ এশিয়ার, দক্ষিণ পূর্ব এশিয়া না, পুরো দক্ষিণ এশিয়া ইনক্লুডিং থাইল্যান্ড, মায়ানমার, মালয়েশিয়া, মানে এই অঞ্চল যে রেজিয়ন দক্ষিণ এশিয়া, এই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কতটা প্রভাবশালী হতে চলেছেন, কতটা পাওয়ারফুল হতে চলেছেন, সেই বিষয়ে
ইন্টারন্যাশনাল টাইম ম্যাগাজিন একটা ফোরকাস্ট দিয়েছে। এটা ওরা করেছে ফাজলামো করে। এর কারণ হলো যে তাকে ধাক্কা মেরে এশিয়ার বা দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হিসেবে সামনে ঠেলে দেওয়া মানে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া মানে ফার ইস্ট যে কান্ট্রিগুলো রয়েছে, তারপর ভারত, পাকিস্তান, এই দেশের যে সকল সরকার প্রধান রয়েছে তাদের সঙ্গে তার একটা মনস্তাত্ত্বিক সংঘাত এই পশ্চিমারা শুরু করে দিল এই রিপোর্টার মাধ্যমে। এটি আমি বলবো এক ধরনের মারাত্মক ফাজলামো। এনিওয়ে, যেটা বলছিলাম যে নরেন্দ্র মোদী তাকে অভ্যর্থনা জানিয়েছেন, আর এখন 18 তারিখে, আমি এই ভিডিও করছি 14 তারিখে, তো 18 তারিখে সেই নতুন সরকারের শপথ হতে পারে, মন্ত্রিপরিষদের শপথ হতে পারে, এভাবে খবর প্রকাশিত হয়েছে। রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করাবেন। এখন জোর কথাবার্তা হচ্ছে যে এই শপথ অনুষ্ঠানে স্বয়ং নরেন্দ্র মোদী উপস্থিত থাকতে পারেন, তাকে দাওয়াত জানানো হতে পারে, অথবা তিনি নিজে আগ্রহী হয়ে থাকতে পারেন। আর তাই যদি হয় তাহলে তিনি কি তার বহিন নরেন্দ্র মোদী, তার যে বোন শেখ হাসিনাকে নিয়ে আসবেন? অথবা তারেক রহমান সাহেবের সঙ্গে তিনি যে নতুন ডিপ্লোম্যাসি শুরু করেছেন, সেই ডিপ্লোম্যাসি থেকে তার কি কন্ডিশন থাকবে যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি এস্টাবলিশ করতে হবে, শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে হবে, এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে জুলুম অত্যাচার চলছে আর ভারতে যারা প্রশ্রয় আছেন তাদেরকে বাংলাদেশে পুনর্বাসিত করতে হবে, এই কথা কি তিনি বলবেন? নাকি আওয়ামী লীগকে ভুলে গিয়ে বিএনপির সঙ্গে তারা একটি চমৎকার সম্পর্ক গড়ে তুলবেন? দুটো সম্ভাবনাই প্রবল, 50-50। এর কারণ হলো নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে সম্পর্ক, এটি কেবলমাত্র দল বা ব্যক্তিগত পর্যায়ে নয়। এই সম্পর্কটি ভারতীয় রাজনীতির রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে সিন্স 1965। 65 সন থেকে বঙ্গবন্ধুর সঙ্গে তাদের যে সম্পর্ক, তার প্রেক্ষিতে আগরতলা ষড়যন্ত্র মামলা, মহান মুক্তিযুদ্ধ এবং 75 15 আগস্ট পরে আওয়ামী লীগকে আশ্রয় দেওয়া, আবার 11 পরে আওয়ামী লীগকে ক্ষমতা আনা থেকে শুরু করে 14, 18, 24 নির্বাচনে নির্লজ্জভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার ক্ষেত্রে ভারত যে ভূমিকা দেখিয়েছে এটি বিরল। কাজেই আওয়ামী লীগের সঙ্গে তাদের একটা হরিহরাত্মা। ভারতের মিডিয়া, ভারতের সংবাদপত্র, ভারতের প্রেস ক্লাব, ভারতের সেনাবাহিনী, বুদ্ধিজীবী আওয়ামী লীগের নামে পাগল। কাজেই সেই আওয়ামী লীগকে বাদ দিয়ে তারা বিএনপির সঙ্গে সম্পর্ক করবে না, এটা স্বাভাবিক। আবার যদি অতীতের কিছু কিছু ইতিহাস আমরা চিন্তা করি, অর্থাৎ মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন বেগম খালেদা জিয়া তিনি বিরোধী দলীয় নেত্রী ছিলেন, এবং ওই সময়টাতে তিনি ভারত সফর করেছিলেন। শামসের মুবিন চৌধুরীর এই পুরো বিষয়টি তিনি দেখভাল করেছেন, পররাষ্ট্র বিষয়টি। তো তখন যেটা হলো যে ভারত বেগম খালেদা জিয়াকে গ্র্যান্ড রিসিপশন দিয়েছিল, জাস্ট লাইক এ প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী, আবার যেন তেন প্রধানমন্ত্রী নয়। নর্মালি কোনো দেশের প্রধানমন্ত্রী যখন ভারতে যায় তখন প্রতিমন্ত্রী বা মন্ত্রী পর্যায়ের কোনো কর্মকর্তা এয়ারপোর্টে তাকে রিসিভ করেন, কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী মনমোহন সিং বেগম খালেদা জিয়াকে এয়ারপোর্টে রিসিভ করতে এসেছিলেন। এর কারণ ছিল যে ওই সময়টিতে আওয়ামী লীগের ব্যাপারে ভারত আসলে বিরক্ত হয়ে পড়েছিলেন। ভারতের সঙ্গে বিভিন্ন সময়, একটা সময় বঙ্গবন্ধুর সম্পর্ক খারাপ হয়ে যায়, আর ভারত আওয়ামী লীগের বিকল্প বহুবার চেষ্টা করেছে। জাতীয় পার্টি, জামাত, বিএনপি সবার সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করেছে, কিন্তু লং রানে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা মিটিং হয়েছে, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে তাদের যে অ্যাডাপশনটা হয় সেই অ্যাডাপশনটা আসলে অন্য দলের সঙ্গে তারা পারেনি। তো সেই ক্ষেত্রে অতীতে যেভাবে তারা বিএনপির সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করেছে, আবার এই জমানাতে নতুন করে তারা আওয়ামী লীগকে বাদ দিয়ে বিএনপির সঙ্গে একটা নতুন এরা তৈরি করতে পারে, এটা অস্বাভাবিক কোনো কিছু নয়। কিন্তু সমস্যা হচ্ছে যে বাংলাদেশে ভারত বিরোধিতা প্রবল। যে কোনো ওছিলায়, যে কোনো ফর্মে যখন নরেন্দ্র মোদীর সঙ্গে তারেক রহমান সাহেবের যোগাযোগ হবে, ভারতীয় কর্তা ব্যক্তিরা যে কোনো ওছিলায় বাংলাদেশে ঘন ঘন আসা শুরু করবে, আর সেটা নিয়ে জামাত, এনসিপি এবং তাদের যারা সমর্থক গোষ্ঠী রয়েছেন তারা যেভাবে বগল বাজাবে, যেভাবে প্রচারণা চালাবে, তাতে করে তারেক রহমান সাহেব এবং বিএনপির জন্য মানে এত সমস্যা তৈরি হবে, সেই সমস্যাগুলো তারা মোকাবেলা করতে পারবে না। আর সেই ফাঁকে দেখা গেল যে ভারত সেই তারেক রহমান সাহেবের যারা বিরোধী পক্ষ আছে
তাদের সাথে সম্পর্ক বা সমঝোতা করার চেষ্টা করবে এবং একই সঙ্গে আওয়ামী লীগের প্রতি আবার ঝুঁকে পড়বে এবং আওয়ামী লীগ যেন আন্দোলন করে, লড়াই করে, সংগ্রাম করে তারেক রহমান সাহেবকে ক্ষমতা থেকে উচ্ছেদ করতে পারে বা নিজেরা ক্ষমতা লাভ করতে পারে, সেই জন্য ভারত তাদেরকে লজিস্টিক সাপোর্ট দেওয়া শুরু করবে, যেটা এখনো পর্যন্ত তাদেরকে সেই লজিস্টিক সাপোর্ট দেয়নি। এর কারণ হলো ভারত চাচ্ছে যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা চালু হোক এবং গণতান্ত্রিক সরকারের সঙ্গে তারা তাদের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, তাদের পলিসি নিয়ে তারা আবার আলোচনায় বসবেন। তারা যদি ইতিবাচক হয় ভালো কথা, আর যদি নেতিবাচক হয় তখন তারা আওয়ামী লীগের মাধ্যমে নেতিবাচক কর্মকাণ্ড তারা করার জন্য 10 পায়ে দাঁড়িয়ে আছে। তো যার জন্য সামনের যে 3-4 মাস সময়, সেই 3-4 মাস সময়টি জনাব তারেক রহমান সাহেবের জন্য, ভারতের জন্য, শেখ হাসিনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংকটাপূর্ণ এবং কৌশলগতভাবে তকদির বদলকারী সময়, কোর্স অফ অ্যাকশন। এবং এটা কেবলমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশ ভারত, বাংলাদেশ পাকিস্তান, বাংলাদেশ আমেরিকার সম্পর্ক এটা শেবে চলে আসবে আগামী 3 থেকে 4 মাসের মধ্যে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।